জয় হিন্দ ফ্রেন্ড। আজকে ক্লাস 9 এর প্রথম অধ্যায় ফরাসি বিপ্লব কিছু টপিক আমরা পড়েছিলাম। তার মধ্যে আজকে যে টপিক আলোচনা করব সেটা হচ্ছে যে বস্তিল দুর্গের পতন। তাহলে বস্তিল দুর্গের পতন মানে কি, বস্তিলটা কি, দুর্গটা কি? একটা শর্টকাট একটা মনে করে যে এটা একটা কি হচ্ছে যে একটা আমি দুর্গ আঁকছি। ইংরেজদের আমলে, ফরাসিদের আমলে এরকম দুর্গ ছিল। মানে এই দুর্গ মানে কি, একটা বড় মহল হোক বা প্রাসাদ হোক, সেটাকে আমরা দুর্গ বলছি। তো মূল কারণ এটার যে গুরুত্বপূর্ণ হচ্ছে, এটা হচ্ছে বস্তিল দুর্গ। এটা মনে করো বস্তিল লিখছি, বস্তিল। আর বোঝানোর জন্য আমি এটা বাংলাদেশে আমি সংসদ ভবন আমি এটা গোল করে করলাম বোঝানোর জন্য। এখানটায় ঠিক কি ঘটনা হয়েছিল আর বর্তমানে বাংলাদেশে কি হলো সেটা একবারে বাংলাদেশে তোমরা বুঝতে পারবে, তবে পড়াটা কানেক্ট করতে পারবে যে কেন পড়ছি, কিসের জন্য পড়ছি। তো তোমাদের বইয়ে দেখো বলেছে, আমি বই ছাড়া কিছু আদেশ বলবো না, যে স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক হিসাবে বস্তিলের ধ্বংস, মানে যে বস্তিলটা হচ্ছে, বস্তিলটাকে ধ্বংস কেন হয়েছিল এটা আমি ঘিরে দিলাম। এটা ধরো ফ্রান্সের প্যারিসে অবস্থিত। কোথায়? ফ্রান্সের প্যারিস একটা শহর, সেখানে অবস্থিত। বলছে যে ফরাসি রাজতন্ত্রের দমন নীতির মূলক প্রতীক বস্তিল দুর্গ প্যারিসের উন্নত জনতা দখল করে। মানে ফ্রান্সের যে রাজা ছিল, রাজার মন্ত্রীরা ছিল বা সেনারা ছিল, মানে দমনমূলক নীতি মানে মানুষকে শোষণ করে মানুষের জবরদস্তি টাকা ইনকাম করত, যদি কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করত যদি, তাকে তুলে নিয়ে এসে আনন্দমানে মানে এই বস্তিল দুর্গে ভরে দেওয়া হতো। ঠিক আমাদের ভারতবর্ষে যেমন আনন্দমান নিকোবরে জেল ছিল, যদি কেউ আন্দোলনের যদি কেউ প্রতীক হয়ে হাত তুলতো বা কেউ কথা বলতো, তাকে তুলে নিয়ে জেলে ভরে দিত, আনন্দমানের দ্বীপে জেলে রেখে দিত। তার জন্য কি হতো যে সমাজের একটা ভয় তৈরি হতো, কেউ প্রতিবাদ করতে যেত না। এইখানটাও ঠিক এরকম অবস্থা হয়েছিল প্রায় 100-150 বছর, বিনা কারণে সবাইকে, মানে কেউ একটু কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, তাকে ধরে নিয়ে এই বস্তিল দুর্গতে ভরে দিত। সেখানটায় বে হিসাবে মার হতো, মার পর ওকে কষ্ট দেওয়া হতো, এমন কষ্ট দেওয়া হতো ও যেমন জীবন যেমন ওইখানেই থাকে। সাধারণ মানুষের মানে এত কষ্ট দেওয়া হয়েছে যে কোনো কিছু করেনি, নির্দোষ মানে শিক্ষিত, তাকে ধরে এই বস্তিল কারাগারে ভরে দেওয়া হয়েছিল, সেটাই বলছে একে দমনে। তারপর দুর্গের সমস্ত অসহায় মানুষকে বের করে এনে দুর্গের আঘাত আনে। এক টাইম হয় যে সাধারণ মানুষরা ক্ষিপ্ত হয়ে দুর্গ আক্রমণ করে, সাধারণ মানুষ বা জনগণ। কারণ সাধারণ মানুষকে যদি একত্রে যদি এরকমভাবে যদি মানে এই দুর্গে বস্তিলে যদি ভরে দেয়, তো সাধারণ মানুষ তো ক্ষিপ্ত হবে। সমাজের যে নেতাগুলো তৈরি হচ্ছে, মানে এরকমভাবে নেতা তৈরি হয়, কোনো অন্যায় হবে, অন্যায় থেকে প্রতিবাদ করবে এবং প্রতিবাদ থেকেই নেতা তৈরি হবে। তার জন্য কি, তার জ্ঞান দরকার। যে সমস্ত নেতাগুলোকে এবার সে ভরে দিচ্ছিল, সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে বস্তিলটাকেই কবজা করে নেয়। এই বস্তিলকে ভেঙে যত কারাগারে ছিল, ভরা কারাগারে যত ক্যাদি ছিল, সবকে বার করে, সবকে কি করে, বার করে সাধারণ মানুষকে, এবং বার করার পর এটাকে পুরোটাকে কি করে যে পুড়িয়ে দেয় এবং এখানটায় যত সমস্ত অস্ত্র ছিল এবং কি যে প্রহরী ছিল, সমস্তকে এই সাধারণ মানুষরা ঢুকে, মানে যারা গার্ড ছিল তাদেরকে মেরে অস্ত্রগুলোকে লুট করে নেয়। বুঝতে পারছো তো, অস্ত্রগারকে লুট করে নেয়। এবার যখনই এই বস্তিল দুর্গ সাধারণ মানুষের কাছে যখন কবজা হয়ে যখনই, তখন কি করে যে বস্তিল যে রাজা ছিল ষোড়শ লুই, রাজা কত ছিল, রাজা ষোড়শ লুই, তখন কি করে যে ফ্রান্সের প্যারিস শহর থেকে সেনা সরিয়ে নেয়। সেনা কি করে, সেনা সরিয়ে নেয়, সরিয়ে নেয় এবং সরিয়ে নেওয়ার কারণ হচ্ছে যে যদি আমি এরকম করে সাধারণ মানুষকে আমি আটকাতে পারবো না। বস্তিল দুর্গ ধ্বংস করে নিয়েছে এবং বস্তিল দুর্গ ধ্বংস করে সমস্ত গার্ড ছিল, গার্ডের সম্ভবত নাম বলছে এখানটাই, যে গার্ড ছিল তার নাম হচ্ছে গভর্নর ডি লুনি, এবং তাকে হত্যা করা হয় এবং হত্যা করার পর সমস্ত অস্ত্র যত ছিল কারাগারে, সবকে বম বারুদ পিস্তল যত যা ছিল সে তখনকার দিনে সবকে লুট করে নেয়। এবং কি আশেপাশে যত কারখানা ছিল, কারখানাতে কাস্তে কোদল যত মানে লোহার তৈরি যে সমস্ত
হাতিয়ারগুলো হয় সেগুলোকেও কিন্তু লুট করে নেয়, এবং লুট করে নেওয়ার পর কিন্তু সাধারণ মানুষ খুঁজে বেড়ায় যে এই মুখ্যমন্ত্রী মানে অর্থমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী বা খাদ্যমন্ত্রী এর মন্ত্রীগুলো কোথায় আছে তখনকার দিনে এই রাজার। তখন ওরা খুঁজে বেড়ায় যে এই আইনসভা, তখন কিন্তু ফ্রান্সের আইনসভাকে বলা হয় স্টেট জেনারেল। স্টেট জেনারেল আমরা আগের ভিডিওতে পড়েছি, আমরা স্টেট জেনারেলের সব নেতা মন্ত্রীকে খুঁজে বেড়ায়, খুঁড়ে বেড়াচ্ছে, এবং সাধারণ মানুষরা এটুকু তো পুড়িয়ে দিয়েছে, এটাকে পুরোকে কী করেছে পুড়িয়ে দিয়েছে, এবং এইটা পুরো সব গুরুত্বপূর্ণ ঘটনা, এটাকে পুড়িয়ে সমস্ত ক্যাদি ছিল, সাধারণ মানুষ ছিল, নেতা ছিল, সবকে বার করার পর কি বলছে যে রাজা সরসলুই কি করে যে বলছে যে তার জনপ্রিয় যে মন্ত্রী ছিল তার ছিল নেককার। নেককার হচ্ছে যে একটা কী ছিল, নেককার ছিল এর অর্থমন্ত্রী, কারণ সমস্ত টাকা পয়সার লেনদেনের হিসাব এর কাছে থাকতো, এবং এ টাকা পয়সা যেমন ফাইন্যান্স মিনিস্টার যেমন বলছে আমাদের ভারতবর্ষের যে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, এবার ব্যাল মানে কোনো কিছু ট্যাক্স কি করতে হবে সেরকম ঠিক মানে আইডিয়া নাই, সেরকম ঠিক এর মতন ব্যাল অর্থমন্ত্রী। একে সরসলি কী করে আর পদত্যাগ করে, কিন্তু একে পূর্ণ নিয়োগ আবার করে দেয়, কারণ দেখেছি সমস্ত হিসাবপাতি এই রেখেছে, এই সব কিছু মনে রেখেছে, আমি অন্যজনকে রাখি যদি তো আরও চপট করে দেবেই, তার জন্য একে রেখেছে একে অর্থমন্ত্রী। সেই রকমই একে খুঁজে বেড়ায়, কিন্তু সাধারণ মানুষের হাতে পায়নি, কি করে যে বিদেশে পালিয়ে যায়, আইনসভা জাতীয় সভা সবকে ভঙ্গ করে সব কী করে সব বিদেশে পালিয়ে যায়। যেমন ধরো এবার উদাহরণের হিসাবে তোমাদের দেখাচ্ছি বাংলাদেশ কেন লিখেছি। বাংলাদেশ আগে কিছুদিন আগে একটা আইনসভা মানে এইটা যেটা রাজনৈতিক যে রাজনৈতিক ঘটনা মানে রাজা দ্বারা হচ্ছিল, সেখানে এখানটায় মন্ত্রী দ্বারা হচ্ছিল, মন্ত্রীর নাম ছিল শেখ হাসিনা মানে মানুষ জনগণকে মানে ওদের নিয়মে এত অত্যাচার করে আছে, কাউকে জেলে ধরে যে এমনভাবে পিটেছে পেছন দিকে ছাল ছেড়ে চলে গেছে, এরকমভাবে পিটেছে, সাধারণ জনগণ মানুষ ক্ষিপ্ত হয়ে স্টুডেন্ট প্রোটেস্ট করে ওকে কী করলে দেশ থেকে বার করে দিলে। ঠিক এইরকমভাবে এইখানটাও বস্তিল দুর্গে ঠিক একই রকম মানে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। এই সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে যায় রাজাদের সমস্ত আইনসভা সাধারণ সভা ছেড়ে দেখে যে মানুষ জনগণ যদি আমাকে পায় তো আমাকে বেলুন বিড়ায় করে দেবে, বেলুন বিড়ায় আমাকে পিঠা বানিয়ে দেবে, একবারে আবার কড়কিড়া বানিয়ে দেবে। তার জন্য কী করে এই সময় সমস্ত আইনসভার বড় বড় মন্ত্রীরা ছিল সব বিদেশে চলে যায়, এবং বিদেশে চলে যাওয়ার পর সাধারণ মানুষের কিন্তু জয় হয়। তাকে বলছি আমরা 14ই জুলাই 1789 14ই জুলাই 1789 খ্রিস্টাব্দে। এর আগে কিন্তু দুটা খেলা খেলেছে, একটা মেতে খেলেছে, একটা জুনে খেলেছে। মেতে খেলা ছিল স্টেট জেনারেলে, আর জুনে খেলা ছিল টেনিস কোর্টের ময়দানে, এবং জুলাই খেলছে কোথায়, জুলাই খেলছে যে বস্তিল দুর্গ পতনে, সাধারণ মানুষগুলোকে সবকে বার করে নিল। তারপরে বলছে যে রাজা এবং প্যারিসের সৈন্যকে সমস্ত এই সৈন্যকে কী করে নেয়, প্যারিস থেকে যে শহরে ছিল প্যারিসে বস্তিল দুর্গ ছিল, এই সৈন্যগুলোকে সবকে সরিয়ে নেয়। বস্তিল দুর্গের পতনের পর কী বললাম সবগুলো কিন্তু ইংল্যান্ডে পালিয়ে যায়, কিন্তু ইংল্যান্ডে যখনই পালিয়ে যায় তখনই কিন্তু ইংল্যান্ডে যখন পালিয়ে যায়, এটা ধরো এটা কিন্তু ইংল্যান্ডে যখনই পালিয়ে যায় তারপরে বলছে যে এই প্রভাব গ্রাম অঞ্চলে কিন্তু ছড়িয়ে যায়, যে আন্দোলনের প্রভাব গ্রাম অঞ্চলেও কিন্তু ছড়িয়ে যায়, প্রত্যেকটা গ্রামে মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। তারপরে কি বলছে যে বস্তিলের পতনের পর বিপ্লবের আর কোনো ঘটনায় এমন কোনো সুদূর প্রভাব ছিল না। এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এর আগে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল টেনিস কোর্টের ঘটনা, এবং এটা অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছুই বলা হয়েছে, কিন্তু আমরা একটা মানে বেসিক্যালি একটা ধারণা রাখলাম। এবং এটা কি ছিল, এটা ছিল কারাগার। এটা কি ছিল, একটা বস্তিল দুর্গ ছিল একটা কারাগার, এবং কারাগারে কাকে রাখা হতো, সাধারণ মানুষকে যারা নির্দোষ ছিল তাদেরকে রাখা হতো। এবং 14ই জুলাই 1789 খ্রিস্টাব্দে কয়েক সহস্র মানুষ এবং পূর্ব রাজতন্ত্রের চরম অত্যাচার এবং স্বৈর শাসনের প্রতীক এবং বস্তিল দুর্গ আক্রমণ করে বিনা বিচারে, এবং এই দুর্গে নিরীহ মানুষকে বন্দী করে রাখা হতো, এবং ফরাসি রাজতন্ত্রের গর্বের এবং স্তম্ভ বস্তিলের প্রতি মানুষের ক্ষোভ দীর্ঘদিনের ছিল। এবং যে কোনো জিনিস একটা ঘটে কারণটা একদিনে ঘটে না, একটা মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়ে আর একটা মুখ্যমন্ত্রী আসতে ম্যাক্সিমাম 10-15 বছর লাগে। এরকম অশিক্ষিত সমাজে যদি হয় তো মোটামুটি নানা করে 35-40 বছর তো চলে যাবে, তারপরে কিন্তু পাল্টি খাবে এরকম করে। আর যদি শিক্ষিত সমাজ হয়, যেমন শিক্ষিত বলতে স্টেট যেমন হচ্ছে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, এগুলো যা আছে এগুলো 5 বছর কী করে, 5 বছর এই বাম পার্টির, তারপর ডান পার্টির, মানে যে কোনো AB পার্টি হোক
5 বছর ওকে রাখবে, 5 বছর ওকে রাখবে, কারণ এ কিছু কাজ করবে, ও কিছু কাজ করবে। পার্মানেন্ট যাকে রেখে দেবে ওর বাপ দাঁড়ালে হয়ে যাবে না, আমি তো আছি। সেরকমই এই রাজারা কি মনে করতো, আমি তো বাপের জায়গা পেয়ে আছি, আমি করব, মানে সেরকমভাবে এদের কী করলো, এদেরকে তাড়িয়ে দিল। এবং কি বলছে যে, এবং রাজকর্মীরা মনোবল হয়ে দুর্বল হয়ে পড়ে এবং প্যারিস শহর ছেড়ে তারা পালিয়ে যায় ইংল্যান্ডে। এবং অল্প দিনের মধ্যে প্যারিস দখল করে নেয় সাধারণ জনতা, যেমন বাংলাদেশে অল্প দিনের মধ্যে ঢাকায় চলে আসে জনতাগুলো এবং পুরো বাংলাদেশ দখল করে নেয়। সেরকম পুরো মানুষ, ফ্রান্সের মানুষ সব কী করে যে এই পুরো প্যারিস শহরকে দখল করে নেয় এবং সেখান থেকে নতুন নিয়মকানুন চালু করে এবং সমস্ত বন্দীকে মুক্তি দেয় এভাবে। এবং এইভাবে বস্তিলের পতনের পর রাজার ক্রুদ্ধ জনতার এবং হিংস্র মনোভাব লক্ষ্য করে রাজা ষোড়শ লুই এবং সংসদ সভা থেকে অভিজাতরা পালিয়ে যায় এবং বিভিন্ন রকমের তারপরে নিয়মকানুন নিয়ে আসে। এবং সেই নিয়মকানুনে কী বলে যে 800 মানুষ বস্তিল দুর্গ আক্রমণ করেছিল। কত মানুষ? 800, প্রায় 800। কিন্তু লিখিত যে কোনো কাগজকর্মে 800 থাকে, তো এখানে 8000ও হতে পারে, কারণ কেউ তো গুনে গুনে বেড়ায়নি যে 1 2 3 4 5 6 এরকম বিয়ের ভোজ করার সময় আমাকে এতজন আমাকে রান্না করতে হবে, এরকম তো গুনে না কোনো সময়। তার জন্য কোনো কিছু আন্দোলন হয় তখন একটা আনুমানিক ভেবে নেয় যে ওই জায়গায় স্থান অনুযায়ী, কিন্তু আশেপাশে ছড়িয়ে থাকে। 800 বলছে, ম্যাক্সিমাম 8000 ধরে থাকো। এবং পতনের পর প্যারিস শহরে শাসনের প্যারি কমিউনি হয় এবং পৌর শাসন শুরু হয় এবং নগর শাসন, স্বায়ত্তশাসন শুরু হয়। প্রায় 60টি অঞ্চলে বিভক্ত হয় প্যারি কমিউনিটি এবং মিউনিসিপ্যালিটি এবং মেয়র বিল। এবং জননিরাপত্তার স্বার্থে এবং লাফায়েতের নেতৃত্বে জাতীয় রক্ষা বাহিনী তৈরি করা হয় এবং ন্যাশনাল গার্ড তৈরি করেন। এবং এইভাবে বস্তিল দুর্গের সুদূর প্রভাব লক্ষ্য করা গিয়েছে এবং বস্তিলের পতনের পর গ্রাম অঞ্চলে কৃষি বিপ্লবের মারাত্মক রূপ ধারণ করে। এরপরে যখনই সাধারণভাবে প্রশাসনিক বিপ্লব হয়ে গেল, তখনই কৃষি বিপ্লবের চলে আসে এবং কৃষি বিপ্লবের পরে তখনই নতুনভাবে আবার ধ্যান ধারণা দেয় এবং চাষের দিকে। তো আমরা একটু বস্তিল দুর্গের ধ্যান ধারণার একটু আইডিয়া রাখলাম, যেটা বাংলাদেশে রিসেন্টলি ঘটলো, সেই সময়টাই ঘটেছিল কোনখানটায়, এই নিয়মকানুন যেটা ঘটেছে ঠিক বস্তিলের ফ্রান্সের প্যারিস শহরে বস্তিল দুর্গ যখন ভাঙে তখনই এরকম ঘটনা ঘটেছিল। যেমন বাংলাদেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেল, সেরকমই এই দেশের যে রাজা ছিল সেই দেশ ছেড়ে ইংল্যান্ডে চলে গেছিলো। ঠিক একই রকম পদ্ধতিতে জনগণ তাড়িয়েছিল, এখানটা জনগণ তাড়িয়েছিল এবং জনগণ সব কিছু লুট করে নিয়ে চলে গেছিলো, এখানটা জনগণ সব লুট করে নিয়ে চলে গেছিলো। সব থেকে বাংলাদেশের চেয়ার টেবিল বই, মানে বই খাতা কিছু হাত দেয়নি, চেয়ার টেবিল বেডশিট খাট যা যা ছিল সব লুট করে চলে গেছিলো। ঠিক এইখানটাই রাজার সরাসরি বাড়ি থেকে সব কিছু লুট করে নিয়ে চলে গেছিলো। ঠিক একই রকম পরিস্থিতি। তাহলে বুঝতে পারলাম একটু। এরপরে নেক্সট যে টপিক আছে সেই টপিক নিয়ে আলোচনা করবো। জয় হিন্দ।